প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো সবাই। শুভ সকাল। আমরা নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে চতুর্দশ অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা একটা ছবিটার দিকে তাকাও, একটু লক্ষ্য করো। কি দেখতে পাচ্ছি আমরা? এখানে কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি মানুষ একত্রে দলবদ্ধ হয়ে বসবাস করছে। একত্রে দলবদ্ধ হয়ে বসবাস করে কারা, কোথায়, কে একত্রে দলবদ্ধ হয়ে বসবাস করে? পরিবারে। একটা পরিবারের মধ্যে বাবা মা, তাদের সন্তান, তাদের সন্তানের স্ত্রী, ছেলে মেয়ে সবাই মিলে বসবাস করে। কোথায়? পরিবার। আজকে আমাদের আলোচ্য বিষয় পরিবার। বাংলাদেশের পরিবার কাঠামো। আমাদের এই বাংলাদেশের পরিবার কাঠামো কিভাবে গঠিত হয় সেটা আমরা পড়ব। প্রত্যেকটি মানব শিশু একটা পরিবারে জন্মগ্রহণ করে। সেই পরিবারেই তার বড় হয়, তার কর্মময় জীবন পরিবারেই থাকে, শেষ পরিণতি পরিবারেই হয়। এই যে প্রত্যেকটা মানুষ পরিবারে বসবাস করছে, এখানে সবার সাথে সবার একটা আন্তরিকতা তোমরা দেখতে পাচ্ছ ছবিতে। সবাই খুশি। দেখো, এই যে আন্তরিকতা, এটার মধ্যে থেকে একজন শিশু বড় হয়। বড় হয়ে সে নৈতিকতা বোধ, সদাচরণ, পরম সহিষ্ণুতা, সহমর্মিতা, বিভিন্ন কিছু সে সমস্ত কিছু অ্যাচিভ করে সেই পরিবার থেকে। এবার সব পরিবার হলো একটা মৌল সংগঠন। যতগুলি সামাজিক সংগঠন আছে তার মধ্যে সবচেয়ে ছোট সংগঠনটা হলো পরিবার। এই পরিবার গোষ্ঠী জীবনের প্রথম ধাপ। চিন্তা করো, মনে করো আদিম সমাজে মানুষ বিক্ষিপ্তভাবে বসবাস করত। তারা পশু শিকার করতো, মাছ শিকার করতো, যার যার মতো আহরণ করতো, খেত। আস্তে আস্তে এই ধারণার পরিবর্তন হলো। পরিবর্তন হলে তারা কী করলো? তারা একত্রে বসবাস শুরু করলো। তোমরা ক্লাস 6 এবং 7 পড়েছ। কৃষিকাজের উদ্ভাবন করেছে মেয়েরা। কিভাবে করেছে? তারা বাড়ি থেকে ফল আহরণ করেছে, সে ফল খেয়ে বীজটা ঢিল মেরে উঠানে ফেলেছে। সেখানে উঠান থেকে গাছের চারা হয়েছে, সেই চারায় ফল ধরেছে। কিছুদিন পরে বনে শিকার করে গরু নিয়ে এসেছে। 1 বছর পরে গরু থেকে আরেকটা গরু জন্ম নিয়েছে। এই করতে করতে তারা কিন্তু সেই জায়গা ছেড়ে আর যেতে পারল না। একটা জায়গায় তারা স্থায়ীভাবে বসবাস শুরু করলো। এই যে স্থায়ীভাবে কিছু কিছু মানুষ বসবাস শুরু করলো, তাদের প্রত্যেকের মধ্যে একটা আন্তরিকতা এবং রক্তের টান শুরু হয়ে গেল। ওই যে পরিবারের ধারণাটা সেই তখন থেকে। খেয়াল করো, একটা ছবি দেখো। এই যে আদিম সমাজ দেখো, সেই আদিম সমাজেও দেখো প্রত্যেকটা মানুষ যার যার মতো কাজ করছে। এই যে সংগঠনটা, সেই তাদের এই কর্মকাণ্ডের মধ্যে থেকে দেখা যাচ্ছে তারা একটা পরিবারে আবদ্ধ, দলবদ্ধ হয়ে তারা বসবাস করছে। একজনের সাথে অন্যজনের আন্তরিকতা, সেটা কিন্তু পরিবারের মধ্যেই সম্ভব। স্বামী স্ত্রী বসবাস করছে, তাদের সন্তান বাবা মার কাছ থেকে কাজ শিখছে, সমস্ত কিছু। দেখো, যত কিছু একটা বাচ্চা নতুন যতগুলি জ্ঞান যত আহরণ করছে, সে কিন্তু তার পরিবারের মধ্যেই পেয়েছিল। আচ্ছা, এবার দেখো, বিবাহ পরিবারের হলো অন্যতম পূর্ব শর্ত। পরিবার কিন্তু এমনি গঠন হয় না। যতগুলি আদিম মানুষ যত পরিবার গঠন করেছে, তাদের সেই পরিবার ভেঙেও গিয়েছে। কিন্তু যখন বিবাহ প্রচলন শুরু হলো, তখন পরিবার একটা স্থায়ী কঠিন কাঠামোতে আবদ্ধ হলো। আদিম সমাজে বিবাহের তেমন প্রচলন ছিল না। তারা একসাথে বসবাস করে পশু শিকার করত, মাছ শিকার করত, মাছ ধরত, কৃষিকাজ করত,
গাছের ফলমূল আহরণ করতো, সব কিন্তু একসাথে গোষ্ঠীবদ্ধ হয়ে বিবাহের তেমন তারা প্রয়োজন বোধ করতো না। কিন্তু তার বহুদিন পরে বিবর্তন, অনেক দিন পরে আধুনিকতার যখন ছোঁয়া লাগলো, তখন বিবাহ হইল পরিবারের পূর্বশর্ত। একটা পরিবার গঠিত হয়, একজন স্বামী স্ত্রী যখন একসাথে বসবাস করে, সন্তান সন্ততি নিয়ে বসবাস করে, তখনই সেই পরিবারটা একটা শক্তিশালী সংগঠনে পরিণত হয়। আসলে এবার দলবদ্ধ জীবনযাপনের বিশ্বজনীন পরিবার হলো দলবদ্ধ জীবনযাপনের বিশ্বজনীন প্রতিষ্ঠান। এই সমাজ বিকাশের সাথে সাথে পৃথিবীতে এমন একটা পরিবারও তুমি পাবে না যেখানে এমন কিছু মানুষ পাবে না যারা পরিবারের বাইরে বড় হচ্ছে। পরিবারের বাইরে যারা বড় হয়, তোমরা নিজেরাই খেয়াল করে দেখবে, যে বাচ্চাটা পরিবারের বাইরে পরিবারের আদর স্নেহ ছাড়া বড় হয়, সে কিন্তু সঠিক মানুষে পরিণত হইতে পারে না। যখন একটা বাচ্চা, একটা শিশু পরিবারের মধ্যে বড় হয়, তখন তার মধ্যে সামাজিক মূল্যবোধ, সহমর্মিতা, সহনশীলতা, ন্যায় নীতি, কাজ করার ক্ষমতা, কর্মদক্ষতা, বোধশক্তি সমস্ত কিন্তু সে সেই পরিবারটা থেকে পেয়ে থাকে। পরিবার দেখো আরও অর্থনৈতিক পরিবার কি কি দিচ্ছে একটা বাচ্চাকে, একটা সামাজিক নিরাপত্তা দিচ্ছে। একটা শিশু যখন সমাজে বড় হয়, তখন সমাজের পারিপার্শ্বিক মানুষ তাকে দেখে রাখে। সে অন্যায় কাজ করে সমাজের মানুষ তাকে শাসন করে, ভালো কাজ করে সমাজের মানুষ তাকে বাহবা দেয়। অর্থনৈতিক দিক দিয়ে মনে করে সে একটা শিশু স্কুলে যাচ্ছে, তুমি মনে করো স্কুলে যাচ্ছ, স্কুলের বেতন, বই কেনা, স্কুলের টিফিন কখনোই তোমার নিজের দ্বারা এগুলি পূরণ করা সম্ভব নয়। কে পূরণ করে দিচ্ছে? পরিবারের বাবা মা, বড়রা। তাহলে এই যে অর্থনৈতিক নিরাপত্তাটা একটা শিশু, সে কিন্তু সেটা পরিবার থেকেই পাচ্ছে। আর একটা মনস্তাত্ত্বিক, আমরা বাচ্চাদের কত আদর করি। তোমরা দেখো শিশুদের, তোমরা তোমার ছোটো ভাই বোনদের আদর করো, বড়দের শ্রদ্ধা করো, বড়রা তোমাদের আদর করে, বাবা মা স্নেহ করে, ভুল করলে তিরস্কার না করে বুঝিয়ে দেয়, ভালো কাজ করলে অ্যাপ্রিসিয়েট করে। এই যে মানবিক গুণগুলি, মনস্তাত্ত্বিক ব্যাপারটা, এটা কিন্তু আমরা পরিবার থেকেই পাই। সাংস্কৃতিক কর্মকাণ্ড যত জায়গায় হচ্ছে, তোমরা মেলায় যাও, বৈশাখী মেলায় যাও, বাবা মা নিয়ে যাও, ঈদের সময় ঘুরতে যাও, বাবা মা নিয়ে যাও, তোমরা স্কুল থেকে মেধা অন্বেষণে যাও, বিজ্ঞান মেলায় যাও, গণিত অলিম্পিয়াডে যাও, বিতর্ক ক্লাবে যাও, যে কোনো নাচের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, এগুলি কে তোমাদের সাপোর্ট দিচ্ছে পিছন থেকে? পরিবার। তাহলে পরিবার কী কী করছে? সামাজিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক, সাংস্কৃতিক যত নিরাপত্তা আছে সবগুলি কিন্তু তোমার পরিবার নিশ্চিত করছে। আরেকটা পরিবার কী করছে? পরিবার তোমাকে নৈতিক মূল্যবোধ শেখাচ্ছে। যেটা একটা বাচ্চা পরিবারের বাইরে থেকে, যে বাচ্চাটা আমি আরেকবার বলেছিলাম, যে বাচ্চাটা পরিবারের বাইরে থেকে পরিবারের কন্ট্রোলে নাই, সে মাদকাসক্ত হচ্ছে, কিশোর অপরাধ করছে, চুরি করছে, রাস্তায় ইফটিজিং করছে, ট্রেনের টিকিট কাটছে না, বিভিন্ন ধরনের যতগুলি অকাজ আছে সেগুলি করছে। কিন্তু যে বাচ্চাটা পরিবারের থেকে নৈতিক মূল্যবোধ অর্জন করছে, সে কিন্তু ওই কাজগুলি করছে না। তাহলে দেখো পরিবারের ভূমিকাটা কতটুকু। পরিবারের ভূমিকা একটা শিশুর জন্য অত্যন্ত মূল্যবান। কেন মূল্যবান? একটা শিশু ভবিষ্যতে চলার জন্য তার যা যা দরকার সে সমস্ত কিছু পরিবার থেকে পাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছো পরিবার কি, পরিবারের ধারণাটি কোত্থেকে আসলো, এখন কোন পর্যায়ে আছে। আগের পরিবার তোমরা ছবিতে দেখছো, আগের পরিবার কিন্তু এরকম ছিল না। পরিবার থেকে একজন শিশু কি কি অর্জন করে আমরা শিখলাম। এখন দেখো পরিবার কত ধরনের হতে পারে, পরিবারের প্রকারভেদ। প্রথম প্রকারটাই হলো স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার। স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার তিন রকম: এক পত্নী, বহুপত্নী, বহুপতি। এক পত্নী তোমরা জানো, পত্নী মানে স্ত্রী। যে পরিবারে একজন পুরুষের একটি মাত্র স্ত্রী এবং তার সন্তান নিয়ে গঠিত হয়, সেই পরিবারটা হলো এক পত্নী পরিবার। একটু ছবির দিকে তাকাও, দেখো ছবিতে এক পত্নী পরিবার। স্বামী, তার স্ত্রী এবং তাদের দুই সন্তান, এদের নিয়ে যে পরিবারটা গঠিত হয়েছে, এই পরিবারটা হলো এক পত্নী পরিবার।
একজন স্বামীর একটাই স্ত্রী, এটা একমাত্র পরিবার। এই পরিবার আমাদের বাংলাদেশে বহুল, এই পরিবারই বাংলাদেশে বেশি দেখা যায়। বহুপত্নী পরিবার বাংলাদেশে আসছে কিন্তু কম, তবে আমাদের বেশিরভাগ মানুষই এক পত্নীর পরিবার। আশা করে বহুপত্নী পরিবার। ছবির দিকে তাকাও, খেয়াল করো, বহুপত্নী পরিবার। দেখো একজন ভদ্রলোক, তার কয়েকটা স্ত্রী এবং ছেলে মেয়ে, অনেকগুলি ছেলে মেয়ে। যে পরিবারে একজন কর্তা, একজন স্বামী এবং তার একাধিক স্ত্রী থাকে, সেই পরিবারকে বলা হয় বহুপত্নী পরিবার। যে পরিবারে একজন স্বামী এবং তার কয়েকটা স্ত্রী থাকে, তাদেরকে বলা হয় বহুপত্নী পরিবার। এই পরিবারটা আমাদের দেশে আছে কম। গ্রামীণ মুসলিম সমাজে বহুপত্নী পরিবার দেখা যায়। এবার আসো বহুপতি পরিবার। বহুপতি কি? পতি অর্থ স্বামী। যে পরিবারে একটা স্ত্রীর একাধিক স্বামী থাকে, যে পরিবারে একজন স্ত্রীর একাধিক স্বামী থাকে, তাদেরকে এবং তাদের সন্তান সন্ততি নিয়ে যে পরিবার, সেই পরিবারকে বলা হয় বহুপতি পরিবার। আরেকবার খেয়াল করো, যে পরিবারে একজন স্ত্রীর একাধিক স্বামী থাকে এবং তাদের সন্তান সন্ততি নিয়ে গঠিত হয় যে পরিবার, সেই পরিবারটাই হলো বহুপতি পরিবার। এখন এই বহুপতি পরিবার খুব কম দেখা যায়। দক্ষিণ ভারতের মালাগড় এবং আফ্রিকার কিছু অঞ্চলে এই বহুপতি পরিবার দেখা যায়। দ্বিতীয় আসো কর্তৃত্বের ভিত্তিতে পরিবার। কর্তৃত্ব অর্থ কি? কর্তৃত্ব অর্থ হলো যে প্রধান, পরিবারের প্রধান কে? পরিবারের প্রধানের উপর নির্ভর করে পরিবারকে দুই ভাগে ভাগ করা যায়, একটা পিতৃতান্ত্রিক আর একটা মাতৃতান্ত্রিক। একটু ইসে দেখো, এই যে দেখো মাতৃতান্ত্রিক। আচ্ছা, পিতৃতান্ত্রিক কোনটা? যে পরিবারে পিতা প্রধান। এই যে দেখো পিতৃতান্ত্রিক পরিবার। যে পরিবারের পিতা প্রধান, তার বংশমর্যাদা, তার সম্পত্তির উত্তরাধিকার এবং তার পরিচালনায় পরিবার পরিচালিত হয়, সেই পরিবারকে বলা হয় পিতৃতান্ত্রিক পরিবার। অর্থাৎ এই পরিবারের পিতাই প্রধান, মাতা এবং তার সন্তান পিতার মতানুসারে এবং পিতার সাথে আলোচনা করে যে পরিবার পরিচালিত হয়, সেগুলো হলো পিতৃতান্ত্রিক পরিবার। পিতৃতান্ত্রিক পরিবারের পিতার বংশমর্যাদা সন্তানরা পেয়ে থাকে। পিতা যদি ভূঁইয়া, তার সন্তান ভূঁইয়া। পিতা চৌধুরী, সন্তানও চৌধুরী। পিতার সম্পত্তি সে সন্তান পেয়ে যাবে। পুরা সম্পত্তির মালিক থাকবে পিতা। তারপরে সেই সম্পত্তি পিতা যেভাবে দিবেন সেটা উত্তরাধিকার সূত্রে অন্যরা পেয়ে যাবে। অর্থাৎ পিতা হবে প্রধান। এটা পিতৃতান্ত্রিক পরিবার। এবার আসুন মাতৃতান্ত্রিক পরিবার। মাতৃতান্ত্রিক পরিবার কাকে বলে? যে পরিবারে মাতা প্রধান, অর্থাৎ মায়ের বংশমর্যাদা, মায়ের সম্পত্তি মেয়েরা পায়, যে পরিবারে, সে পরিবারকে বলা হয় মাতৃতান্ত্রিক পরিবার। মাতৃতান্ত্রিক পরিবার খুব কমই দেখা যায়। আমাদের বাংলাদেশে কিছু ক্ষুদ্র নিগোষ্ঠী, অর্থাৎ গারো, এই যে ফ্যামিলিটা গারো, এরা মাতৃতান্ত্রিক, অর্থাৎ মাতাই প্রধান। মাতা তার মেয়েদের মধ্যে সম্পত্তি ভাগ করে দেন এবং মাতার বংশমর্যাদা মেয়েরা পাবে এবং বংশ পরম্পরায় পেয়ে যাবে। এটা হলো মাতৃতান্ত্রিক পরিবার। আরেকটা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে যেটা খাসিয়া, তারাও মাতৃতান্ত্রিক পরিবার। এবার আসো আকারের ভিত্তিতে পরিবার। আকারের ভিত্তিতে পরিবারকে তিন ভাগে ভাগ করা যায়: একক পরিবার, যৌথ পরিবার, বর্ধিত পরিবার। আকারের ভিত্তিতে পরিবারকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একক পরিবার, একটু তাকাও, দেখো একটু। একক পরিবারে কে থাকবে? বাবা,
মা এবং তাদের সন্তান, মানে দুই পুরুষ, দেখো বাবা এবং তার সন্তান, এদের নিয়ে যে পরিবার গঠিত হবে সেটা হবে একক পরিবার। আসো যৌথ পরিবার। যৌথ পরিবারে বাবা, মা, কাকা কাকি, ভাই বোন মিলে যে পরিবার গঠিত হবে সেটা হবে একক যৌথ পরিবার। এখানে তিন পুরুষের সম্পর্ক, কে কে, বাবা, তার ছেলে, তার ছেলে, এই তিন পুরুষের সম্পর্ক হলো যৌথ পরিবার। এবার আসে বর্ধিত পরিবার। বর্ধিত পরিবার কাকে বলে? বর্ধিত পরিবার তাকে বলে যে পরিবারে অনেক সদস্য, কারা তারা? বাবা, ছেলে, তার ছেলে, কাকা, জ্যাঠা, ফুপা, ফুপু, অন্যদের মিলে, মানে মোটামুটি রক্তের সম্পর্ক এবং অনেকগুলি সদস্য নিয়ে যে পরিবার গঠিত হয় তাদেরকে বলা হয় বর্ধিত পরিবার। আচ্ছা, থ্যাংক ইউ শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। এইটুক থেকে খেয়াল করে একটু আমরা কি শিখতে পারলাম, পরিবার কি এটা বলতে পারবে তোমরা, পরিবারের ধারণাটা কি একদম আদিমকাল থেকে শেষ পর্যন্ত সেটা শিখেছ। বিভিন্ন প্রকার পরিবার কিভাবে বিশ্লেষিত হয়েছে সেটাও শিখতে পেরেছ। এবার আসো বাড়ির কাজ। আকারের ভিত্তিতে পরিবারের শ্রেণী বিভাগ বিশ্লেষণ করো। থ্যাংক ইউ শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো, ভালো থাকবে। এই পর্যন্তই আজকে।